এখন নির্বাচনের কথা বললে আপনাকে বলবে ভারতের দালাল, মানে শয়তানির তো একটা সীমা থাকে ভাই। জি ফারহানা, করিডোরের বিতর্ক বেশ চাঙ্গা হয়েছিল। সরকার নানানভাবে উল্টাপাল্টা সত্য মিথ্যা এক এক সময় এক এক কথা এরকম বলে 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 এক ধরনের ডিফেন্সে ছিল। একযোগে যখন সকল রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক শক্তি এবং সামরিক বাহিনী এটার বিরুদ্ধে কঠোর হলো, সরকার মনে হলো যে এখন থেমে আছে বা চেপে গেছে। এটা কি বাদ দেওয়া হয়েছে, এরকম কোনো কিছু কি আমরা ধারণা করতে পারি নাকি আপাতত? একটা বাক্য একটু যোগ করে দিই, সব প্রসঙ্গে দেখবেন এনসিপি সরকারকে সমর্থন করে, এটা ডক্টর ইউনূসের দল এখানে কিন্তু বিরোধিতা করেছে, ওরাও করেছে, তারপর ওরা করছেন। জি, আমার কাছে মনে হয় না বিষয়টি থেমে গেছে, বিকজ এই বিষয়টি নিয়ে সরকারের যেরকম উৎসাহ এবং যেরকম মরিয়া ভাব আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ এবং গোপনীয়তা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে কথা বলছেন তার সঙ্গে প্রেস সচিবের মিলছে না, প্রেস সচিব যা বলছেন তার সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার কথা মিলছে না। সো একরকম লুকা ছাপা, একরকম মানুষকে অন্ধকারে রাখা, পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কোনো রকম আলোচনা না করা, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কোনো রকম আলোচনা না করা, এবং খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়েছে যে তিন বাহিনীর যেই সভায় প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া উচিত এবং যুদ্ধের প্রস্তুতি আসলে সবসময় থাকা দরকার। তখন অনেক সময় মানে সেই সময়টিতে অনেকের মনে হতে পারে যে তিনি যেহেতু সশস্ত্র বাহিনীর সঙ্গে সহায় করেছেন, এক ধরনের একাডেমিক ফর্মাল বক্তব্য, কিন্তু মিলে গেছে বাস্তবতার সাথে, কিন্তু মিলে গেছে। আপনি দেখেন এরকম বক্তব্য কিন্তু অতীতে আমরা কোনো সরকারের কাছ থেকে দেখি নাই, কিন্তু এই প্রথম একটা অরাজনৈতিক এবং অন্তর্বর্তীকালীন সরকার যে দুটো নির্বাচিত সরকারের মাঝখানে একজন ব্রিজ হিসেবে কাজ করবার কথা এবং খুবই লিমিটেড কিছু কাজ করবার ম্যান্ডেট নিয়ে 106 যেহেতু তাদের সোর্স অফ পাওয়ার সুপ্রিম কোর্টের রেফারেন্স, সেই রেফারেন্স খুবই লিমিটেড পাওয়ার তাদেরকে দেয়, সেটাতে তারা এরকম কৌশলগত সিদ্ধান্ত যেটার জন্য জাতিকে বহু বছর ভুগতে হতে পারে সেটা নিতে পারে কিনা সেই প্রশ্নও থাকে এবং সে কারণেই সম্ভবত এত লুকোছাপার আশ্রয় সরকারকে নিতে হচ্ছে। এখন প্রশ্ন হলো এরকম সিদ্ধান্ত সরকার আসলে কার উদ্দেশ্য বা কার স্বার্থ বাস্তবায়নের জন্য করছে। যেহেতু আমরা লক্ষ্য করেছি যে যখন জাতিসংঘের মহাসচিব আসলেন তারপরেই কিন্তু করিডোরের কথাটা আসলো এবং তিনি রাখাইনে গেলেন, তিনি টেকনাফে গেলেন, তিনি ইফতার করলেন সেখানে আশ্রিত রোহিঙ্গাদের সঙ্গে, পাঞ্জাবি পড়লেন, সবই করলেন এবং তখন আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা বলছেন আগামী রমজানের আগেই তিনি সক্ষম হবেন ফেরত পাঠাতে। এই যে কয়েকদিন পরে যে ঈদটা ওখানে করার কথা। সো সেই জায়গাটাতে আমরা দেখলাম আরো নতুন করে 1 লক্ষের উপরে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করলো। সো পুরো বিষয়টার মধ্যে সরকারের লুকোছাপা মানে একেবারে দৃষ্টিকটুভাবে চোখে পড়ে সরকারের নানান এক এক সময় এক এক রকম ব্যাখ্যা নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা, চোখে পড়ে সরকার বিষয়টিকে আসলে আমরা যেভাবে দেখছি সরকারই জানে সে কোন তথ্য মানুষের কাছ থেকে লুকাচ্ছে, কিন্তু সেটা খুব সহজে সরকারি জায়গা থেকে সরে আসবে বলে মনে হয়। আমরা যেহেতু মিয়ানমার সীমান্তে আছি, সীমান্তের নিয়ে আরেকটি খবর ছোট্ট করে শুনবো আপনাদের কাছে। পররাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার গতকাল বলেছেন যে ভারত থেকে বাস্তবিক অর্থে পুশিন ঠেকানো সম্ভব না, বিদ্যমান কনসুলার সংলাপের মাধ্যমে সমস্যাটাকে একটা সুরাহার দিকে নিয়ে যাওয়া যায় কিনা সেই চেষ্টা করা হচ্ছে। পুশিন থামছেই না, চলছে। আমরা এত ভারত বিরোধিতা করছি, ভারত বিরোধী এত শক্ত অবস্থান, কঠিন কথা বলি, পুশিন থামাতে পারছি না আমি সীমান্ত রক্ষীদের থামাতে পারছি না, কূটনৈতিক প্রক্রিয়া থামাতে পারছি। কেন পারছি না এ কারণেই যে প্রথম যখন আমি ক্ষমতায় গেলাম, মানে বাংলাদেশে এখন যে সরকারটি আছে তারা যখন ক্ষমতায় গেল, তারা না প্রথমত তাদের অনভিজ্ঞতা, তাদের মানে মেজার করবার যেই দক্ষতা সেটা তাদের ছিল না এবং সে কারণেই তারা অনেক রকম বড় বড় কথা বলতে পেরেছে যেটা সামাল দেওয়ার শক্তি তাদের নাই। আপনাকে এই বাস্তবতা মানতে হবে যে ভারত একটা বিরাট দেশ এবং আপনি ভারত দ্বারাই মোটামুটি চারপাশ দিয়ে পরিবেষ্টিত। সো আপনি আসলে তার সঙ্গে কতটা বার্গেইনে যেতে পারবেন, নরমে গরমে তার কাছ থেকে কতটা আদায় করতে পারবেন, সেটাই হচ্ছে আপনার কূটনৈতিক দক্ষতা। আপনি যদি বলেন ভারত যদি এটা করে সাথে সাথে আমি 7 সিস্টার্সে গিয়ে হামলা করব, তো তারপরে যে ধাক্কাটা আসবে
প্রত্যেকটা কথার প্রত্যেকটা আচরণের তো একটা পাল্টা ধাক্কা আছে, সেটা আপনি সামলাতে পারবেন কিনা সেটা তো একটা অঙ্কের হিসাব, সেই হিসাবটা আপনাকে করতে হবে। আমরা কি 15 বছর ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস তো তার ব্যবসা চালিয়ে গেছেন, আমরা তো বর্ডার কিলিং নিয়ে চিৎকার করেছি, আমরা এখন সম্প্রসারিত হচ্ছে, এখন বিশ্ববিদ্যালয় খুলছে, ডিজিটাল ওয়ালেট হচ্ছে, এখন ম্যান পাওয়ার, অ্যাবসলিউটলি এখন তো ব্যবসা এবং সবকিছু করমুক্ত হয়ে যাচ্ছে, 666 কোটি টাকা মৌকুফও হয়ে যাচ্ছে। তো সেই দিকে আর নাই যাই। তো আমরা তো সেই সময় বর্ডার কিলিং নিয়ে কথা বলেছি, আমরা সেই সময় তিস্তা নিয়ে কথা বলেছি, আমরা সেই সময় 54টা অভিন্ন নদীর পানি নিয়ে কথা বলেছি, শুল্ক অশুল্ক বাধার কারণে ব্যবসা আমাদের যে পেছনে পড়েছে এটা কথা বলছি। এই যে ডক্টর ইউনূস আজকে 10 মাস একটা চুক্তি কি বাতিল করেছে? এত অসম চুক্তি আমরা ভারতের সঙ্গে করেছি, একটা চুক্তিও কি বাতিল করেছে? করে নাই। ভারতীয়রা বাংলাদেশে ভিজিটার্স ভিসায় এসে কাজ করে এবং কাজ করে পুরো টাকাটা তারা হুন্ডির মাধ্যমে ভারতে নিয়ে যায়। এইটা তো একটা বহুল কথিত একটা অ্যালিগেশন ভারতের ব্যাপারে। এই ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে? এই আমাদের ভারত বিরোধিতা শুধু মুখে মুখে, কার্যত কিছু না। একদম। আপনি এখন নির্বাচনের কথা বললে আপনাকে বলবে ভারতের দালাল, মানে শয়তানির তো একটা সীমা থাকে ভাই। এক মিনিটে শুনবো, সেটা হচ্ছে যে পুশিনের বিপরীতে আমরা পুশব্যাক করলে অসুবিধা কি? পুশব্যাক করা যায়, কিন্তু পুশিন চলবে। আমি মনে করি এর সাথে ভারতের একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে। ভারত ভেতরে ক্রমাগত বলার চেষ্টা করছে যে মুসলমানের সংখ্যা বাড়ছে। ভারতের ভিতরে রাজনীতি নাকি আমাদেরকে ক্রমাগত দুটো আমাদের সাথে ডিস্টার্ব আছে, ভেতরের রাজনীতিও আছে। রাজনীতিটা হচ্ছে ওটা তো আছেই, আমাদেরকে ডিস্টার্ব করবে। আর আমি মনে করি ভারতের সাথে এই সরকারের স্ট্যান্স আজকে যথেষ্ট সময় নেই, মোটা দাগে খারাপ ছিল না, দু একটা জায়গা ছাড়া। ভারতকে আসলে তার জায়গা থেকে আসতে হবে এবং ভারতকে এভাবেই আসতে হবে। তো যেটা বলছিলাম সেটা দীর্ঘদিন থেকে আপনাদের মনে আছে না, অমিত শাহ তখন আবার আওয়ামী লীগের সময়, এই জন্য বলছি যে আওয়ামী লীগের সময় যে ভারত খুব প্রীতি দেখাতো আমাদেরকে, এগুলো ভুল। বর্ডার কিলিং বন্ধ হয় নাই। বাংলাদেশে থেকে টার্মাইট বলেছিল, ঘুন পোকা গিয়ে ভারত সব খেয়ে ফেলছে, ওইগুলো ওর রাজনীতি। সো এই রাজনীতিরই পার্ট এটা। আর আমি সমাধান যদি বলি, আসলে পুশ ব্যাক করা যেতে পারে, কিন্তু আবার করবে, আলোচনা করেও হবে না। ওই রুমেন যেটা বলছিলেন, আমাদের দেশে অবৈধ যে ভারতীয়রা বিরাট টাকা নিয়ে যায়, ধরে ধরে ওগুলোকে দেশে যদি পাঠানো হয়, এই পাল্টা ব্যবস্থা সম্ভবত কাজ হতে পারে। অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান, অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা।